আচ্ছা, যে পর্যন্ত আমি বললাম আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? সবগুলো কি বুঝেছেন? না বুঝলে বলেন। জ্বরটা একটু আগে বলেন তো। চ, জ জ পরীক্ষার জ। বর্গের জ, অভিযোগ, তাই তো? জি অভিযোগ নালিশ। জি। ফৌজদারি মামলা দুইভাবে দায়ের করা যায়, একটা হচ্ছে থানাতে আর একটা হচ্ছে কোর্টে। যখন আপনি কোর্টে গিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করবেন, মামলা করার জন্য মামলা ফাইলিং করবেন, এই ম্যাজিস্ট্রেটের নিকট মামলা ফাইলিং করে আপনার মামলা করাকে, অভিযোগ দায়ের করাকে বলা হচ্ছে আপনার অভিযোগ ম্যাজিস্ট্রেটের নিকট। এই অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট আপনার কি করবে, আপনার জবানবন্দি নেবেন এবং অন্যান্য সাক্ষী যদি উপস্থিত থাকে তাহলে সেই সাক্ষীদের জবানবন্দি নেবেন। তারপরে অন্যান্য ডকুমেন্ট দেখার পরে যদি মনে করে যে মামলাটা আমলে নেওয়ার মতো যথেষ্ট পরিমাণে এলিমেন্টস আছে, তারপরে মামলাটা আমলে নেবেন। এই ম্যাজিস্ট্রেটের নিকট এই অভিযোগ দায়ের করে এই মামলা করা, বা ম্যাজিস্ট্রেটের নিকট আপনার কোনো মামলা ফাইলিং করা, এটাকে বলা হচ্ছে আপনার অভিযোগ বা নালিশির মাধ্যমে একটা কমপ্লেন রেজিস্টার্ড বলা হচ্ছে। আপনি মৌখিকভাবে আপনি আবেদন করতে পারেন অথবা লিখিতভাবে আপনি আবেদন করতে পারেন। এই আবেদনের প্রেক্ষিতে যে মামলাটা গ্রহণ করে মামলাটা হয় সেটাকে বলা হচ্ছে যে আপনার কমপ্লেন্ট রেজিস্টার। কমপ্লেন্ট রেজিস্টার এটা হচ্ছে চেয়ার মামলা বা নালিশি মামলা অথবা অভিযোগ। সৈকত ভাই ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আমরা তো, আছেন ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো প্রাথমিকভাবে মোটামুটি ভালো আলোচনা করে ফেলেছি। তারপরেও আমরা এই যে এখন তদন্ত থেকে শুরু করব, অনুসন্ধানের তদন্ত থেকে আমরা আগের সেশনে মোটামুটি আলোচনা করেছি। দেখেন, অনুসন্ধান তদন্ত করতে পারে কে কে করতে পারে? ম্যাজিস্ট্রেট তদন্ত করতে পারে আর পুলিশ তদন্ত করতে পারে। ম্যাজিস্ট্রেট যখন একটা মামলার সততা নিরূপণ করবেন সেটাকে বলা হচ্ছে অনুসন্ধান বা ইনকোয়ারি। অনুসন্ধান বা ইনকোয়ারি যখন ম্যাজিস্ট্রেট স্বয়ং অথবা তার নিয়োগপ্রাপ্ত বা তার আদেশ অনুসারে অন্য কোনো ব্যক্তি যদি কোনো অপরাধের সততা নিরূপণ করেন তাহলে সেটাকে বলা হচ্ছে কি অনুসন্ধান বা ইনকোয়ারি। আর যখন কোনো মামলার পুলিশ কি করবেন, কোনো অভিযোগের সততা নিরূপণ করবেন সেটাকে বলা হচ্ছে কি তদন্ত। এর ইংরেজিটা হচ্ছে ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন, ঠিক আছে? তাহলে আমরা এখানে দুইটা পাইলাম, একটা হচ্ছে যে তদন্ত, আরেকটা হচ্ছে অনুসন্ধান। অনুসন্ধান করবেন ম্যাজিস্ট্রেট আর তদন্ত করবেন পুলিশ। তদন্ত করবেন পুলিশ, ঠিক আছে? তারপর আমি চলে যাব বিচারিক কার্যক্রমে, জুডিশিয়াল প্রসেস। চার্জ গঠনের পর হইতে মামলার নিষ্পত্তির জন্য আদালতে যে সকল কার্যক্রম গ্রহণ করা হয় তাকে বলা হয় বিচারিক কার্যক্রম। একটা মামলার বিচারিক কার্যক্রম কখন থেকে শুরু হয় যদি পরীক্ষাতে আসে আপনাদের, তাহলে কি উত্তর করবেন?
যে বিচারিক কার্যক্রম শুরু হয় চার্জ গঠনের পরে, চার্জ গঠনের পর থেকে বিচারিক কার্যক্রম শুরু হয়। ঠিক আছে, তাহলে বিচারিক কার্যক্রম কখন থেকে শুরু হয়? একটা মামলার চার্জ গঠনের পর থেকে। হ্যাঁ, তারপরে চলে যাব আমি একের দন্তের নতে। এখানে বলা হচ্ছে যে সরকারি প্রকৌশলী, সরি সরকারি কৌশলী বা পাবলিক প্রসিকিউটর, আমরা আরও একটু শর্ট করে যদি বলি তাহলে বলবো কি পিপি। পিপি বলতে বোঝায় যে সরকার পক্ষের কোনো আইনজীবী, সরকার পক্ষের কোনো আইনজীবী। এই পিপিকে নিয়োগ দেয় হচ্ছে সরকার, পিপিকে নিয়োগ দেয় সরকার। প্রত্যেকটা কোর্টে একজন করে পিপি এবং একাধিক করে আপনার অ্যাডিশনাল পিপি থাকে। আচ্ছা, তারপরে দন্তন্য, দন্তন্যর পরে আমরা চলে যাব মূর্ধন্যতে। মূর্ধন্যতে বলতেছে অফেন্স। পিপি কারা হতে পারে? পিপি পিপি হইতে হলে, মানে পিপি হওয়ার যোগ্যতা? পিপি হইতে হলে পিপি হওয়ার যোগ্যতা হচ্ছে রাজনীতি। পিপি হওয়ার যোগ্যতা হচ্ছে রাজনীতি, তারপরে প্র্যাকটিসও আছে, কিন্তু রাজনীতি হচ্ছে মেন যোগ্যতা। যে দল যখন ক্ষমতায় থাকবে সেই দলের আইনজীবী পিপি হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছেন? তারপরে এই ফৌজদারি কার্যবিধির ধারা 4 উপধারা মধ্যাহ্ন, মধ্যাহ্নতে বলতেছে অফেন্স কাকে বলে। কোনো কিছু করা বা না করা যেটা শাস্তিযোগ্য সেটাই হচ্ছে অপরাধ। আমরা এই অফেন্সটা আরেকটা আইনে পড়ে আসছিলাম, কোন আইনের কত ধারায় বলেন তো কেউ, কে বলবেন? পেনাল কোডে 40 ধারা কথা বলা আছে। দণ্ডবিধির ধারা 40-এ অফেন্সের সংজ্ঞা দেওয়া আছে। টু ডু এনিথিং অর টু omit anything is called offense which is punishable, which is punishable। তাহলে কোনো কাজ করা এবং না করা যেটা শাস্তিযোগ্য অপরাধ সেটা হচ্ছে অফেন্স, সেটা হচ্ছে অফেন্স। ঠিক আছে, তারপর দেখেন বিচারিক কার্যক্রম। এটা দরকার নাই, তারপর আমি চলে যাব ফৌজদারি কার্যবিধির 5 ধারাতে। বিধি মোতাবেক বা দণ্ডবিধি মোতাবেক অপরাধের বিচার, দণ্ডবিধির অধীন যে যত অপরাধ হবে সকল অপরাধের বিচার করবে এই ফৌজদারি কার্যবিধির বিচারিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী। এই আপনার ফৌজদারি কার্যবিধির যত পদ্ধতি আছে সকল পদ্ধতিগুলোই অ্যাপ্লাই হবে দণ্ডবিধির পরিপূর্ণ যত ধরনের অপরাধ আছে সকল অপরাধের উপর। এখন দণ্ডবিধির যাবতীয় অপরাধের বিচার, তদন্ত, অনুসন্ধান ও অন্য কোনো বিধি ব্যবস্থা এই আই বিধিতে বর্ণিত বিধান অনুসারে করা হবে। এই ফৌজদারি কার্যবিধির ধারা 5-এর উপধারা 2-এ বলতেছে অন্যান্য আইন মোতাবেক অপরাধের বিচার। এখানে অন্যান্য আইন বলতে কি বোঝাচ্ছে? আমরা জানি বাংলাদেশে 3 শ্রেণীর আইন আছে, একটা হচ্ছে সংবিধান, আরেকটা হচ্ছে বিশেষ আইন, আরেকটা হচ্ছে আপনার সাধারণ আইন, যেমন দণ্ডবিধি, যেমন তামাদি আইন, এসআর অ্যাক্ট, এগুলো সাধারণ আইন। তাহলে এই সাধারণ আইনের সাথে যদি আপনাদের দণ্ডবিধির এই সাধারণ আইনের সাথে যদি বিশেষ আইনের কোনো কনফ্লিকশন দেখা দেয় তাহলে প্রাধান্য পাবে বিশেষ আইন। আর এই বিশেষ আইনের সাথে যদি সংবিধানের কোনো কনফ্লিকশন দেখা দেয় তাহলে প্রাধান্য পাবে সংবিধান।
সেই একই পদ্ধতিতে এই আপনার সাধারণ আইনের সকল বিচার হবে এই ফৌজদারি কার্যবিধির বিধান অনুযায়ী। আর বিশেষ আইনে যদি ওই অপরাধের বিচারের পদ্ধতি, অনুসন্ধান, তদন্ত এবং সাক্ষ্য গ্রহণ সকল বিষয় যদি ওই আইনে উল্লেখ থাকে, তাহলে সেই বিশেষ আইন অনুযায়ী ওই মামলার কি করতে হবে, অনুসন্ধান, তদন্ত, বিচার করতে হবে। আর যদি বিশেষ আইনে যদি কোনো পদ্ধতি আলোচনা করা না থাকে, যদি কোনো পদ্ধতি আলোচনা না করা থাকে, যেমন তদন্ত, অনুসন্ধান, বিচার, সাক্ষ্য গ্রহণ, এই ধরনের যদি কোনো পদ্ধতি আলোচনা করা না থাকে বিশেষ আইনে, তাহলে আমরা অনুসরণ করব কোন আইন বলেন? অনুসরণ করব ফৌজদারি কার্যবিধি। তাহলে এই কথাটাকে আমি আরেকটু সংক্ষেপে বলি। আমরা আইনকে 3 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কনস্টিটিউশন, আরেকটা হচ্ছে স্পেশাল ল, আরেকটা হচ্ছে সাধারণ আইন। এখন সাধারণ আইনের বিচার হবে সম্পূর্ণরূপে আপনার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী, যেগুলো ক্রিমিনাল অফেন্স হবে সেটা। আর 2 নম্বরটা হচ্ছে বিশেষ আইন। এই বিশেষ আইনে যদি বিশেষ আইনের মধ্যেই যদি ওই বিশেষ আইনের অধীন যে অপরাধগুলো হবে, যেমন মুদ্রা জালকরণ, জালিয়াতিকরণ, ভেজাল মিশ্রণ, স্পেশাল পাওয়ার অ্যাক্টের অধীনে চলে যায়, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মানব পাচার, এই যে অপরাধগুলোর যদি বিচার ওই আইনে যদি উল্লেখ থাকে, তাহলে ওই আইনের বিধি অনুযায়ী কী করতে হবে, বিচার, অনুসন্ধান, তদন্ত করতে হবে। আর যদি ওই বিশেষ আইনে যদি কোনো বিধান না থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধি অনুসন্ধান করতে হবে। যেমন ধরেন নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সালের যে আইনটা, সংশোধনী 2003, এই আইনে যদি কোনো ব্যক্তি কোনো আরেকজন ব্যক্তিকে কি করে, আপনার ধরেন যে অপহরণ করেছে, কোনো শিশুকে অপহরণ করেছে, সেক্ষেত্রে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে যে বিচার পদ্ধতি আছে, যেমন কত দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে এই কথা বলা আছে। আবার কোন আদালত তদন্ত করবেন, কোন আদালত বিচার করবেন এই কথাও বলা আছে। কত দিনের মধ্যে বিচার নিষ্পত্তি করবেন এই কথাও বলা আছে। আবার এটাও বলা আছে যে এই আইনের অধীন বিচার হলে আপিল করবেন কার কাছে, এটাও বলা আছে। যখন বলা আছে তখন তাহলে এই নারী ও শিশু নির্যাতন দমন আইনের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, কারণ বিচার, অনুসন্ধান, তদন্ত ওই নারী ও শিশু নির্যাতন দমন আইনে উল্লেখ আছে। আবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের আপনার যে দ্রুত বিচার, আপনার ওই যে অপরাধ দমন ট্রাইব্যুনাল যেগুলো তৈরি করা হচ্ছে, যে অপরাধ অফেন্সগুলো, ওই আইনে কিভাবে বিচার করা হবে, কে কে বিচার করবে এবং তদন্ত, অনুসন্ধান, এই কথা ক্লিয়ার করে উল্লেখ নাই। যখন ওই বিশেষ আইনে উল্লেখ যেহেতু নাই, সেহেতু এই ফৌজদারি কার্যবিধি কি করতে হবে, অনুসরণ করতে হবে। ক্লিয়ার হয়েছেন? কেউ যদি না বুঝতে পারেন আমাকে প্রশ্ন করেন, আমি আবার বুঝাবো। বুঝেন না এরকমের কেউ আছেন? ভাইয়া দ্রুত বিচার ট্রাইব্যুনাল, ভাইয়া দ্রুত বিচার ট্রাইব্যুনালটা মানে একটু বিশ্লেষণ করেন আরেকবার। বুঝি না, আবার একটু বলেন। মানে দ্রুত বিচার ট্রাইব্যুনাল সম্পর্কে একটু বলেন আবার। এটা হচ্ছে যে আপনার স্পেশাল যে ল গুলো আছে, ঠিক আছে, স্পেশাল যে ল গুলো আছে, জাস্ট এ মিনিট, একটু হোল্ড করেন। আইন শৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইন 2002, আইন শৃঙ্খলা বিঘ্নকারী আপনার যে অপরাধগুলো হয় এটার বিচার করা হয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে। কিন্তু এই আইনে তদন্ত, অনুসন্ধান এবং অন্যান্য বিধানগুলো
স্পষ্ট করে বলা নেই। শুধু এটুকু বলা আছে যে এই আইনের অপরাধের বিচার আপনার ফৌজদারি কার্যবিধির যে বিধান আছে সেই বিধান অনুসারে করতে হবে, সেই বিধান অনুসারে করতে হবে। তাহলে কি দাঁড়াইলো আমাদের? যেহেতু এটাতে নাই স্পেশাল ল ওটা, কিন্তু বিচার কিভাবে হবে, তদন্ত কিভাবে হবে, ওই স্পেশাল লতে উল্লেখ নেই। যদি উল্লেখ না থাকে তাহলে আমরা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করব। আর যদি ওই বিশেষ আইনে উল্লেখ থাকে, যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইন, এটা যদি উল্লেখ থাকে তাহলে আমরা কি করব? তখন কিন্তু আমরা ফৌজদারি কার্যবিধি অনুসরণ করব না। এই একই কথা বলা হচ্ছে, এই কথাটাই বলা হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধির 5 ধারার উপধারা 2-এ। এই 5 ধারাটা গুরুত্বপূর্ণ, একটু স্টার দিয়ে রাখেন। তারপরে আমি আজকে একটা প্রাথমিক আলোচনা করব। কেউ কি কিছু বলতে যাচ্ছেন? মেহেদি ভাই, মেহেদি হাসান ভাই বলবেন কিছু? আনমিউট করলেন। বুঝতেছি না, গরম লাগতেছে। শেয়ার বেশি। আচ্ছা, আজকে আমি এই ফৌজদারি কার্যবিধির যে আদালত বা পুরো বাংলাদেশের যে আদালত ব্যবস্থা আছে, এই আদালতের আমি সংক্ষিপ্ত একটা বিবরণ দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। এটা শুরু করার আগে আপনাদের নিকট আমার প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সবথেকে উচ্চ আদালত কোনটা, বা সবথেকে ক্ষমতাধর বা সবথেকে ক্ষমতাবান আদালত কোনটা, বা যদি বলা হয় যে বাংলাদেশ সবথেকে বড় আদালত কোনটা, বলেন কে বলবেন? আপনারা সবাই আইন শেষ করে আসছেন বা আইনের ছাত্র, ঠিক আছে, বা আইনের আমি ছাত্র। বলি, হ্যাঁ ভাইয়া বলবো ভাইয়া, বলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্ট হচ্ছে বড় উচ্চ আদালত। হ্যাঁ, আর কেউ আর বলবেন? হচ্ছে যদি বলেন যে দায়রা আদালতের কথা যদি বলেন ফৌজদারিতে, আর যদি বলেন সিপিসিতে তাহলে বলবো যে জেলা জজ আদালত। না আমি বলি, বলেন। আমার কাছে যেটা মনে হয় যে আপনি যেভাবে বলতেছেন এটা হচ্ছে মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কিংবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এই দুটো আদালত মতো সবচেয়ে বেশি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আচ্ছা, আর কেউ কারণ বলবেন? হাইকোর্ট ডিভিশনে কোনো হ্যাঁ মেহেদি ভাই, পাওয়ার নাই আপনার তো, উত্তর পেয়ে গেছি, আমি উত্তর পাওয়ার নাই। পেয়ে গেছি। আচ্ছা, আর কেউ বলবেন? মুশফিক ভাই বলেন। এমনকি ট্রায়াল কোনো কগনিটিবল সব কিছু পাওয়ার এখানে দেওয়া আছে। কি করে আছে? এখানে কগনিটিবল পাওয়ার এবং ট্রায়াল পাওয়ার মানে প্রিসারিক পাওয়ার এবং কগনিটিবল পাওয়ার দুটো একসঙ্গে দেওয়া আছে। অন্য কোনো কোর্টের এই দুইটা পাওয়ার একসঙ্গে কখনোই দেওয়া হয়নি তো। না না, আমি বলছি যে বাংলাদেশের সর্বোচ্চ উপরের আদালত কোনটা, সর্বোচ্চ আদালত কোনটা? হ্যাঁ, সাবিনা বলবেন, বা সৈকত ভাই কেউ বলবেন? সুপ্রিম কোর্ট। হ্যাঁ, সুপ্রিম কোর্ট। উচ্চতর আদালত বলতে তো সুপ্রিম কোর্টই নেই। আচ্ছা, আমি আপনাদের উত্তর পেয়েছি। আমি যেটা বলি সেটা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, এবং আইনের ছাত্রছাত্রী হিসাবে ভবিষ্যতে আপনারা এই আমার কথাটা ব্যবহার করবেন অন্যান্য মানুষের সাথে, ঠিক আছে? দেখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের 2টা ভাগ আছে, একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। এখন এই সুপ্রিম কোর্টের 2টা ভাগ। সুপ্রিম কোর্ট শুধু নাম, এই নামের 2টা ভাগ আছে, একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন আর একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে অ্যাপিলেট ডিভিশন, সর্বোচ্চ আদালত হলো অ্যাপিলেট ডিভিশন, ঠিক আছে? তাহলে আপনাদের যদি কেউ প্রশ্ন করে বাংলাদেশ সর্বোচ্চ আদালত কোনটা, কি বলবেন? অ্যাপিলেট ডিভিশন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশন, ঠিক আছে? হ্যাঁ, তাহলে
আমাদের সর্বোচ্চ আদালত হচ্ছে আপনার অ্যাপিলেট ডিভিশন, আর আমাদের সুপ্রিম কোর্টের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন আর একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। হ্যাঁ, এটা গেল উচ্চ আদালতের ক্ষেত্রে। আর উচ্চ আদালত এবং নিম্ন আদালত সকল আদালত মিলেই সর্বোচ্চ আদালত হচ্ছে অ্যাপিলেট ডিভিশন। ঠিক আছে, এখন আমাদের উচ্চ আদালতের সুপ্রিম কোর্টের দুইটা ভাগ, একটা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন আর একটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। এবার আমরা চলে যাব অধ্যস্থন বিচার আদালত। এখানে দেওয়ানি আদালত এবং ফৌজদারি আদালত এটা বলা আছে। দেওয়ানি আদালতের ভাগ হচ্ছে 5 শ্রেণীর দেওয়ানি আদালত আছে। এখানে জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত, সিনিয়র সহকারী জজ আদালত এবং সহকারী জজ আদালত। এই দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয় কোন আইন দ্বারা, কেউ বলতে পারবেন? দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয় কোন আদালত দ্বারা? স্মল কজ কোর্ট, ভাইয়া স্মল কজ কোর্ট 1887। জি। আর কেউ? সিভিল কোর্ট অ্যাক্ট 1887। মেহেদি ভাই কি বললেন? সিভিল কোর্ট অ্যাক্ট। হ্যাঁ, দ্য সিভিল কোর্ট অ্যাক্ট 1887 সালের আইন দ্বারা, আইনের 3 ধারা অনুযায়ী কি হয়, সিভিল কোর্ট যেগুলো আছে দেওয়ানি আদালত, এই আদালতগুলো প্রতিষ্ঠিত হয়। স্মল কজেস অ্যাক্ট না। ঠিক আছে, তাহলে দেওয়ানি সরি আদালত, ভাইয়া, এটা ভুল হয়ে হ্যাঁ গেছে। দেওয়ানি আদালত 5 শ্রেণীর দেওয়ানি আদালত আছে। এটা আমরা বললাম যে জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত, যুগ্ম জেলা জজ আদালত আর সিনিয়র সহকারী জজ আদালত আর সহকারী জজ আদালত। এখন ফৌজদারি আদালতের দুইটা ভাগ আছে, একটা হচ্ছে দায়রা জজ আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত। এই দায়রা জজ আদালতের আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে মহানগরের মধ্যে আর একটা মহানগরের বাইরে। একটা হচ্ছে মহানগরের বাইরে আর একটা হচ্ছে মহানগরের মধ্যে। দায়রা জজ আদালত, অতিরিক্ত দায়রা জজ আদালত, যুগ্ম দায়রা জজ আদালত, এটা হচ্ছে কি মহানগরের বাইরে। আর মহানগরের মধ্যে কোনটা, যে মেট্রোপলিটন সেশন জাজ কোর্ট, আরেকটা হচ্ছে মেট্রোপলিটন এডিশনাল সেশন জাজ কোর্ট, আরেকটা হচ্ছে জয়েন্ট মেট্রোপলিটন জয়েন্ট সেশন জাজ কোর্ট। যখন আপনার এই 3 শ্রেণীর আদালত আছে, আপনার দায়রা আদালতের 3 শ্রেণীর আদালত আছে, একটা হচ্ছে দায়রা জজ, অতিরিক্ত দায়রা এবং যুগ্ম দায়রা। যখন মহানগরের মধ্যে আসবে তার আগে কি করবেন, মেট্রো লাগাই দিতে হবে। আর মহানগরের বাইরে হলে মেট্রো লাগানোর দরকার নাই। ঠিক আছে, এটা গেল। আর ম্যাজিস্ট্রেট আদালত হচ্ছে আপনার যে 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে। একটা হচ্ছে আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট হলো প্রাথমিকভাবে 2 প্রকার, একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্ট। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে আপনার মহানগরের বাইরে 4 প্রকার আর মহানগরের মধ্যে 2 প্রকার। এই মহানগরের বাইরে হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট। তাহলে মহানগরের বাইরে ম্যাজিস্ট্রেট কোর্ট 4 প্রকার, একটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট আর থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট। আর মেট্রোপলিটন এরিয়াতে ম্যাজিস্ট্রেট কোর্ট হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আর একটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। এই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আর আপনার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কোর্ট দুইটা হচ্ছে একই ক্ষমতা সম্পন্ন, বলতে পারেন যমজ ভাই, চেহারাও এক, শরীরও এক, হাইট ওয়েট সবই এক, মানে ফেসও এক, তারপরে আপনার হাইট ওয়েট ক্ষমতা সবই এক। ঠিক আছে, তাহলে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দুইটা হচ্ছে যমজ ভাই, একই রকম দেখতে হবে। ঠিক আছে, ক্ষমতাও একই। এখন ভাই একটু বুঝিয়ে বলেন। বুঝাই বলি, শোনান। বিষয়টা হচ্ছে যে যখন একই ম্যাজিস্ট্রেট
যখন মেট্রোপলিটন মানে মহানগর এলাকার মধ্যে অবস্থান করবে তাকে বলবো আমি, আচ্ছা ধরেন আপনি ফারানা হক, ঠিক আছে, আপনি ফারানা হক, আপনি এই মহানগর এলাকার মধ্যে চলে যাবেন তখন আপনার নাম হয়ে যাবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর যখন আপনি এই ফারানা হক মেট্রোপলিটন এরিয়ার বাইরে চলে যাবেন তখন আপনার নাম হয়ে যাবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। কিন্তু আপনি একই ক্ষমতা সম্পন্ন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আচ্ছা,